রামায়ণ নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একটা মহাকাব্য, তাই না? একটা পৌরাণিক গল্প। কিন্তু কি হবে যদি বলি এই গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইতিহাসের আগের পৃথিবীর এক হারানো মানচিত্র? হ্যাঁ, ঠিকই শুনছেন, বরফ যুগের পৃথিবীর একটা ম্যাপ। চলুন আজ এই অবিশ্বাস্য রহস্যরই গভীরে যাওয়া যাক। একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? যে একটা মহাকাব্য, একটা ধর্মগ্রন্থ কি করে বরফ যুগের মানচিত্র হতে পারে? প্রশ্নটা আসলেই অবাক করার মতো। কিন্তু আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে অত্যাধুনিক বিজ্ঞান আর হাজার হাজার বছরের পুরনো এই কাহিনী এক বিন্দুতে মিলে যাচ্ছে আর ইঙ্গিত দিচ্ছে ইতিহাসের এমন এক অধ্যায়ের দিকে যা আমরা হয়তো ভুলেই গেছি। তো চলুন এই অনুসন্ধানটা শুরু করা যাক। তো যে কোনো রহস্য সমাধান করতে গেলে সবার আগে জানতে হয় কখন, মানে সময়টা ঠিক কোনটা, এই তথাকথিত মানচিত্রটা ঠিক কোন সময়ের। এর উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে উপরের দিকে, মানে আকাশে, কারণ আমাদের প্রথম সূত্রটা সেখানেই লুকিয়ে আছে। চলুন দেখি কিভাবে রাতের আকাশেই আমাদের জন্য একটা পারফেক্ট টাইম মেশিনের কাজ করে। বিজ্ঞানে একটা দারুণ জিনিস আছে, নামটা একটু খটমট, অয়নচলন, তবে ব্যাপারটা বেশ সোজা। ভাবুন তো, আমাদের পৃথিবী একটা লাটিমের মতো ঘুরছে, কিন্তু ঘোরার সময় হালকা টলমল করে, মানে কাঁপে। এই কাঁপুনিটা এতটাই স্লো যে এর প্রভাব বুঝতে হাজার হাজার বছর লেগে যায়। আর এর ফলে সময়ের সাথে সাথে রাতের আকাশে তারকাদের অবস্থানও বদলে যেতে থাকে। মানে আজ আমরা যে ধ্রুবতারা দেখি, 14,000 বছর আগে মানুষ সেটা দেখত না। আর ঠিক এই পরিবর্তনটাই আমাদের হাতে তুলে দিয়েছে একটা নিখুঁত মহাজাগতিক ক্যালেন্ডার। আচ্ছা, এবার তাহলে আসল জায়গায় আসা যাক। রামায়ণে আকাশের বেশ কিছু সংশ্লিষ্ট বর্ণনা দেওয়া আছে, যেমন কোন গ্রহ কোথায় থাকবে বা পুষ্যা নক্ষত্রে কখন শীত শুরু হবে, এইসব। কিন্তু মজার ব্যাপার হলো, আজকের আকাশে আপনি যদি ওই বর্ণনা মেলাতে যান, কিচ্ছু মিলবে না, এক ফোঁটাও না। তাহলে কি দাঁড়ালো? বর্ণনাটা কি শুধুই কল্পনা, নাকি আমরা ভুল সময়ে উত্তরটা খুঁজছি? আর ঠিক এখানেই এন্ট্রি হয় গবেষক নীলেশ ওকের। তিনি একটা দারুণ কাজ করলেন। তিনি আধুনিক স্কাই সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে যেন একটা ভার্চুয়াল টাইম মেশিনে চড়ে বসলেন। তিনি আকাশের এই ঘড়িটাকে হাজার হাজার বছর ধরে পেছনে নিয়ে যেতে লাগলেন। উদ্দেশ্য একটাই, এমন একটা সময় খুঁজে বের করা যখন রামায়ণে বলা আকাশের ছবিটা একেবারে হুবহু মিলে যাবে। এবং তিনি সেই সময়টা খুঁজে পেলেন। তারিখটা ছিল খ্রিস্টপূর্ব 12,209। ভাবা যায়, সফটওয়্যার দেখাচ্ছে ঠিক ওই বছরেই রামায়ণে লেখা গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো আকাশে প্রায় কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। একবার ভাবুন তো, এটা কিন্তু কোনো রূপকথার এক দেশে ছিল এক রাজা টাইপের সময় না। এটা একটা নির্দিষ্ট তারিখ, আজ থেকে প্রায় 14,000 বছর আগের একটা মুহূর্ত। ওকে, তাহলে সময়টা আমরা পেয়ে গেছি, খ্রিস্টপূর্ব 12,209। কিন্তু শুধু সময় পেলেই তো হবে না, তাই না? এবার আমাদের দ্বিতীয় সূত্র মেলাতে হবে, ভূগোল। প্রশ্নটা খুব সহজ। 14,000 বছর আগে, মানে ওই বরফ যুগে, আমাদের পৃথিবীটা দেখতে ঠিক কেমন ছিল? আর সবচেয়ে বড় কথা, রামায়ণে সুগ্রীব পৃথিবীকে যেভাবে বর্ণনা করেছেন, সেটার সাথে কি ওই সময়ের পৃথিবীর কোনো মিল আছে? চলুন এবার প্রমাণগুলো দেখা যাক। রামায়ণে একটা বেশ অদ্ভুত বর্ণনা আছে, জানেন? সুগ্রীব যখন তার বাহিনীকে পূর্ব দিকে পাঠাচ্ছেন, তিনি কিন্তু অনেকগুলো আলাদা আলাদা দ্বীপের কথা বলেননি। তিনি বলেছেন একটানা এক বিশাল অখণ্ড ভূমির কথা। কিন্তু আপনি যদি আজ একটা মানচিত্র খুলে বসেন, ওখানে কি দেখবেন? ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রার মতো হাজার হাজার দ্বীপ। তাহলে বর্ণনাটা কি ভুল ছিল? আর ঠিক এখানেই আসল মজাটা। বিজ্ঞানীরা আমাদের বলছেন বরফ যুগে সমুদ্রের জলস্তর কিন্তু আজকের চেয়ে অনেক অনেক নিচে ছিল। আর তার ফলে কি হয়েছিল? ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা এগুলো আসলে আলাদা দ্বীপ ছিলই না। সবটা জুড়ে গিয়ে তৈরি হয়েছিল এক বিশাল মহাদেশ, যার নাম সুন্দারল্যান্ড। তার মানে রামায়ণের বর্ণনাটা আজকের পৃথিবীর সাথে মিলছে না, কারণ ওটা আজকের পৃথিবীর বর্ণনাই নয়, ওটা হুবহু সেই বরফ যুগের পৃথিবীর কথা বলছে। ব্যাপারটা শুধু সুন্দারল্যান্ডেই শেষ নয়, বর্ণনাগুলো আরও গভীরে গেছে। যেমন ধরুন, উত্তর মেরুর কথা বলতে গিয়ে বলা হয়েছে সূর্যহীন উজ্জ্বলতা। এটা অরোরা বোরিয়ালিসের কি দারুণ একটা কাব্যিক অথচ নিখুঁত বর্ণনা, তাই না? আবার দক্ষিণ মেরুর কথা বলতে গিয়ে এমন এক জায়গার কথা বলা হয়েছে যা দুর্ভেদ্য, হিমশীতল আর অন্ধকার, যেটা বরফ যুগের অ্যান্টার্কটিকার ছবির সাথে হুবহু মিলে যায়। এখন প্রশ্নটা হলো,
এত নিখুঁত ভৌগোলিক জ্ঞান সেই প্রাচীন মানুষদের কাছে এলো থেকে? এইখানেই চার্লস হ্যাপগুডের মতো কিছু গবেষকের একটা ইন্টারেস্টিং থিওরি আছে। তারা বলেন এমনও তো হতে পারে যে প্রাচীন সভ্যতার কাছে এমন কিছু বিশ্ব মানচিত্র ছিল যা অ্যান্টার্কটিকা বরফের ঢাকারও আগের পৃথিবীর ছবি দেখাতো। তাহলে কি রামায়ণে সুগ্রীবের এই বর্ণনাগুলো সেই হারিয়ে যাওয়া মানচিত্রেরই একটা স্মৃতি, একটা কার্টোগ্রাফিক মেমোরি? বেশ, আমরা সময় মেলালাম, ভূগোলও মেলালাম, দুটোই মিলে গেছে। এবার আমাদের তৃতীয় সূত্র, মানুষ। আর এই সূত্রের খোঁজে আমাদের ডুব দিতে হবে একেবারে আমাদের অস্তিত্বের গভীরে, আমাদের ডিএনএর ভেতরে। সালটা ছিল 2015। বিখ্যাত বিজ্ঞান পত্রিকা নেচারে একটা পেপার ছাপা হলো, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। বিজ্ঞানীরা আমাজনের গহীন জঙ্গলে থাকা কিছু আদিবাসী গোষ্ঠীর ডিএনএ পরীক্ষা করছিলেন। আর করতে গিয়েই তারা এমন একটা অদ্ভুত জেনেটিক মার্কার খুঁজে পেলেন যা আগে কেউ দেখেনি। তারা এর নাম দিলেন পপুলেশন ওয়াই। কিন্তু আসল টুইস্টটা ছিল অন্য জায়গায়। দেখা গেল এই পপুলেশন ওয়াই মার্কারটা উত্তর আমেরিকার কোনো আদিবাসীর শরীরেই নেই। তাহলে এটা এলো কোথা থেকে? এর উৎস খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যা পেলেন তা অবিশ্বাস্য। এর উৎস পাওয়া গেল হাজার হাজার মাইল দূরে, দক্ষিণ এশিয়া আর অস্ট্রেলিয়ার আদিম জনগোষ্ঠীর মধ্যে। এর মানে কি দাঁড়ায়? একটাই, কোনো একদল মানুষ এশিয়া থেকে আমেরিকা যাওয়ার চেনা রাস্তা মানে বেরিং প্রণালী দিয়ে যায়নি, তারা সরাসরি বিশাল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছেছিল একেবারে আমাজনে। কিন্তু কিভাবে? হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে গোটা প্রশান্ত মহাসাগর পাড়ি দিল? এটা তো প্রায় অসম্ভব ব্যাপার। আচ্ছা, একটু ভাবুন তো, রামায়ণে সুগ্রীব যে পূর্ব দিকে এক লম্বা ভয়ঙ্কর অভিযানের কথা বলেছিলেন, আমাদের ডিএনএতে লুকিয়ে থাকা এই সংকেতটা কি সেই অবিশ্বাস্য যাত্রারই একটা জীবন্ত প্রমাণ, একটা জেনেটিক ইকো? আমাদের হাতে এখন 3টে সূত্র, এবার চতুর্থ এবং আমাদের শেষ সূত্র। আর এটা কোনো থিওরি নয়, এটা একটা ভৌত প্রমাণ। মাটিতে খোদাই করা এক বিশাল চিহ্ন, যা হয়তো প্রাচীন নাবিকদের জন্য আজকের দিনের জিপিএস-এর মতো কাজ করত। একটা গ্লোবাল পজিশনিং মার্কার। পেরুর পারাকাস মরুভূমিতে চলে যাই চলুন। সেখানে একটা পাহাড়ের গায়ে খোদাই করা আছে এক বিশাল রহস্যময় নকশা। এর নাম পারাকাস ক্যান্ডেলাব্রা। এটা যে কতটা বিশাল তার আন্দাজ পাবেন এটা জানলে যে সমুদ্রের প্রায় 20 কিলোমিটার দূর থেকেও এটাকে স্পষ্ট দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কারা বানালো এটা, আর সবচেয়ে বড় কথা, কেন বানালো? আর ঠিক এখানেই রামায়ণের সাথে এর সংযোগটা প্রায় অবিশ্বাস্য। রামায়ণে সুগ্রীব পূর্ব দিকের একেবারে শেষ মাথায় একটা সোনালী ত্রিশূল বা ইন্দ্রের চিহ্নের কথা উল্লেখ করেছিলেন। তাহলে কি এই পারাকাস ক্যান্ডেলাব্রায় সেই চিহ্ন? ভেবে দেখুন, সমুদ্র থেকে এত দূর থেকে দেখা যাওয়ার একটাই কারণ হতে পারে, এটা নাবিকদের জন্য একটা ল্যান্ডমার্ক, একটা দিক নির্দেশক হিসাবে কাজ করত। এমনকি কিছু গবেষক এর অবস্থান আর ভারতের মধ্যে একটা অদ্ভুত জ্যামিতিক অ্যাঙ্গেলও খুঁজে পেয়েছেন, যা হয়তো একটা প্রাচীন গ্লোবাল মার্কার সিস্টেমের দিকে ইঙ্গিত করছে। তো এই হলো আমাদের 4টে সূত্র: জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, জেনেটিক্স আর প্রত্নতত্ত্ব। খেয়াল করে দেখুন, 4টে একেবারে আলাদা আলাদা জগৎ থেকে আসা প্রমাণ। চলুন এবার সবকটা টুকরোকে একসাথে জোড়া লাগিয়ে পুরো ছবিটা দেখার চেষ্টা করি। একবার পুরো বিষয়টা ধাপে ধাপে ভাবুন। প্রথমে আকাশ আমাদের একটা নির্দিষ্ট তারিখ দিল, খ্রিস্টপূর্ব 12,209। দ্বিতীয়ত ভূগোল আমাদের দেখালো যে সেই সময়ের পৃথিবীর মানচিত্র হুবহু রামায়ণের বর্ণনার সাথে মিলে যায়। তৃতীয়ত জেনেটিক্স প্রমাণ করে দিল যে সেই সময়ে দক্ষিণ এশিয়া থেকে মানুষ সত্যি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিল। আর চতুর্থত প্রত্নতত্ত্ব আমাদের পেরুর মাটিতে সেই অবিশ্বাস্য যাত্রার একটা সম্ভাব্য ল্যান্ডমার্কও দেখিয়ে দিল। তাহলে প্রশ্নটা এখন একটাই, এতগুলো ভিন্ন ভিন্ন বৈজ্ঞানিক প্রমাণ যা সব কটা একই দিকে ইঙ্গিত করছে, এটা কি শুধু একটা বিশাল কাকতালীয় ঘটনা, নাকি রামায়ণের মতো মহাকাব্যগুলো আসলে শুধুই গল্প নয়, বরং বরফ যুগে হারিয়ে যাওয়া এক উন্নত বিশ্বজোড়া মানব সভ্যতার স্মৃতি, যা কোনোভাবে গল্পের আড়ালে আমাদের কাছে এসে পৌঁছেছে? উত্তরটা কি হবে সেই ভাবনাটা আপনাদের জন্যই তোলা রইল।